সবাইকে আজকের লাইভ ক্লাসে শুভেচ্ছা। সবাই ক্লাসে জয়েন করেন। প্রত্যেকে ক্লাসে জয়েন করেন। আবহাওয়া খুবই গরম। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিংক শেয়ার করা হয়েছে, সবাই ক্লাসে জয়েন করেন। যারা যারা ক্লাসে জয়েন করবেন সবাই একটু হাজিরা দেন। আমাদের পরীক্ষার কিন্তু আর বেশি দিন নাই। এই মাসেই কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হবে। তো যারা পদোন্নতি নিতে চাচ্ছেন, যাদের আগ্রহ আছে, কোনো প্রকার অজুহাতে কেউ পড়ালেখা বন্ধ করবেন না। যারা এই পর্যন্ত পড়ালেখা করছেন, কষ্ট করে আর 2টা মাস শুধু একটু পড়েন, আর 2টা মাস পড়েন। কোনো প্রকার অজুহাত দিয়ে পড়ালেখা বন্ধ করবেন না। আশা করি সবাই ভালো আছেন। সুব্রত দাদা, আপনি কি ক্লাসে জয়েন করছেন? সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসে আমরা সাক্ষ্য আইনের একবারে শেষ প্রান্তে। আজকের ক্লাস সাক্ষ্য আইনের শেষ ক্লাস। আজকের ক্লাসে সাক্ষ্য আইনের লাস্টের কয়েকটা ধারা পড়াবো এবং পুরো সাক্ষ্য আইনটা আমি একবারে রিভিশন দিব। একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনারা এতদিন সাক্ষ্য আইন অনেক কঠিন মনে করতেন। যারা সবগুলো ক্লাস করছেন, ধ্রুবরাজ দাদা আপনি একটু বলেন তো, আপনার কাছে আগে তো সাক্ষ্য আইন অনেক কঠিন আপনি শুনেছেন, এই ক্লাস করার পরে আপনার কাছে কি অত কঠিন মনে হয়? আপনাকে যদি এখন প্রশ্ন করা হয় বা আরও চর্চা করার পরে আপনার কাছে আসলে কেমন লাগবে? কোনো কিছুই আমাদের কাছে অসম্ভব নয়, শুধু আমাদের প্রতিনিয়ত চর্চা করতে হবে। প্রতিনিয়ত চর্চা করতে হবে। আমরা গত ক্লাসে 146 ধারা থেকে পড়ছিলাম। সেখানে জেরায় আইনসঙ্গত প্রশ্ন করা যায়, যার মাধ্যমে 3টা বিষয় জানা যাবে। আপনি অর্থাৎ বিরুদ্ধ পক্ষের উকিল যখন জেরা করবে, তখন জেরায় আইনসঙ্গত প্রশ্ন করা যাবে, যার মাধ্যমে 3টা বিষয় জানা যাবে। এক হচ্ছে সাক্ষীর সত্যবাদিতা পরীক্ষা করা যায়। 2 হচ্ছে 1 নম্বর সত্যবাদিতা পরীক্ষা করা যায়। 2 হচ্ছে পরিচয় ও মর্যাদা জানা যায়। আর একটা হচ্ছে চরিত্রের প্রতি আঘাত করে বিশ্বাসযোগ্যতা নষ্ট করা যায়।
149, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না। উকিল কি চাইলেই, অ্যাডভোকেট কি চাইলেই সাক্ষীকে যে কোনো প্রশ্ন করতে পারে? 149 বলছে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না। অর্থাৎ কাউকে যদি উকিল দোষারোপ করে প্রশ্ন করতে চায় যে আপনি একজন চোর, আপনি একজন ডাকাত, তাহলে এই সম্পর্কে ওনার জেনে শুনে করতে হবে। আসলেই যে ডাকাত, তাকে ডাকাত বললে অসুবিধা নাই, কিন্তু একজন ভালো লোককে উকিল চাইলেই ডাকাত বলে সম্বোধন করতে পারবে না। 149 যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না। কিন্তু যদি করে, তাহলে 150 ধারায় যদি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করে, তাহলে উকিলের শাস্তি হবে 150 ধারায়। তাহলে বিচারক বা ম্যাজিস্ট্রেট সে কি করবে? এই উকিল যে হাইকোর্টের যেখানে, অর্থাৎ ওনার উকিলের যে অথরিটি আছে, সেই অথরিটির কাছে লিখিত রিপোর্ট দিবে যে আপনার অমুক অ্যাডভোকেট আদালতে অমুক মামলা চলাকালে একজন নিরীহ অথবা ইনোসেন্ট সাক্ষীকে তিনি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত দোষারোপমূলক প্রশ্ন করেছে, যেটা আদালতে অপ্রাসঙ্গিক। এইভাবে লিখিত রিপোর্ট দিবে 150-এ। 151 অশ্লীল এবং কুৎসাজনক প্রশ্ন নিষিদ্ধ করতে পারবে আদালত। 152 অপমান উত্ত্যক্ত করার উদ্দেশ্যে প্রশ্ন করাও নিষিদ্ধ করতে পারবে। আজকে পড়ব আমরা 159, 160, 161 স্মৃতি পুনরুজ্জীবিতকরণ। স্মৃতি পুনরুজ্জীবিতকরণ। স্মৃতি পুনরুজ্জীবিতকরণের জন্য সাক্ষী যখন কোনো লিখিত কোনো বিবৃতি অথবা দলিলের অনুলিপি ব্যবহার করতে পারবে। স্মৃতি পুনরুজ্জীবিত মানে কি? মানে কোনো কিছু মনে করা। অর্থাৎ কোনো সাক্ষী পূর্বে এক জায়গায় সাক্ষ্য দিয়েছিল লিখিতভাবে, এখন আজকে সে আদালতে সাক্ষ্য দিতে আসছে, এখন সে চাইলে এইটা দেখে অর্থাৎ দেখে আবার মনে করতে পারে, তার পিছনের কথা মনে নাই হঠাৎ, তখন ওইটা দেখে সে আবার মনে করতে পারে, মনে করে সেই সাক্ষ্য দিতে পারে। একজন পুলিশ অফিসার মামলা তদন্তকালে সিডি লেখেন, সিডি কেস ডায়েরি। এই কেস ডায়েরি লেখে মামলার শুরু থেকে একদম শেষ পর্যন্ত। এখন প্রত্যেক দিন কী কী লিখছিল সব তো আর মনে থাকে না। এখন আজকে আদালতে তাকে সাক্ষী হিসেবে ডাকা হলো, এখন কোনো একটা বিষয় তার মনে পড়তেছে না, তখন এই পুলিশ অফিসার সিডি বা কেস ডায়েরি কেস ডায়েরি দেখতে পারবে এবং সাক্ষ্য দিতে পারবে। পুলিশ অফিসার 161 ধারায়, ফৌজদারি 161 ধারায় সাক্ষীর বিবৃতি নিয়েছিল, তাকে সাক্ষী হিসেবে ডাকা হলো, তিনি হঠাৎ মনে নেই, তখন এই বিবৃতিটা তিনি দেখতে পারবেন। ম্যাজিস্ট্রেট 164 ধারায় কি করে? আসামির স্বীকারোক্তি লিপিবদ্ধ করেন। ম্যাজিস্ট্রেটকে সাক্ষ্য হিসেবে ডাকা হলো, সাক্ষ্য দেওয়ার জন্য সাক্ষী হিসেবে ডাকা হলো, তার মনে পড়তেছে না পুরো বিষয়টা, তখন তিনি ওই যে লিপিবদ্ধ করা স্বীকারোক্তি সেটা দেখতে পারে চাইলে, এবং সেই অনুযায়ী কি করতে পারে? আদালতে সাক্ষ্য দিতে পারে। একজন
বিশেষজ্ঞ, একজন বিশেষজ্ঞকে সাক্ষী হিসেবে ডাকা হলো আদালতে। এখন তিনি যে বিষয়ে সাক্ষী দেবেন এই বিষয়ে কোনো বইতে লেখা আছে, বিশেষ কোনো বইতে, তো ওনার পুরোপুরি মনে পড়তেছে না। এই বিশেষজ্ঞ চাইলে এই বইটা দেখতে পারবে এবং সেই অনুযায়ী আদালতে সাক্ষী দিতে পারবে। 159 স্মৃতি পুনরুজ্জীবিতকরণ, অর্থাৎ একবার পড়ছিল, দেখছিল, লিখছিল, কিন্তু এখন পুরোপুরি মনে নাই, মেমোরিতে এখন নাই, সেইটা মেমোরাইজেশন, স্মৃতিচারণ, অর্থাৎ তখন ওইটা দেখতে পারবে, দেখলেই তো মনে পড়বে। তো এই জন্য সাক্ষী যখন সাক্ষ্য দিতে আসবে তখন তার স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য তার পূর্বের দেওয়া কোনো বিবৃতি অথবা কোনো দলিলের অনুলিপি দেখতে পারবে এবং সেই অনুযায়ী আদালতে সাক্ষ্য দিতে পারবে। 159, 60 আর 61 ধারায় বলা হয়েছে এই যে স্মৃতি পুনরুজ্জীবিত করা হবে, আপনি যে স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য এই যে কাগজপত্র বা দলিল দেখলেন, এখন বিরুদ্ধ পক্ষ তারা যদি দাবি করে, তারা যদি চায় তাহলে তাদেরকেও দেখাতে হবে এবং তারা চাইলে, বিরুদ্ধ পক্ষ চাইলে এই বিষয়ে আপনাকে জেরা করতে পারবে। আপনি একজন সাক্ষী, একটা মামলায় 2 বার সাক্ষ্য নেওয়া হয়। প্রথমে একবার তদন্তকারী কর্মকর্তা পুলিশ অফিসার নেয়, পুলিশ অফিসার একবার নেয়, তারপর যখন এই মামলা কোর্টে ওঠে, আদালতে ওঠে, তখন আবার আদালতে বসে ওই সাক্ষীর সাক্ষ্য দেওয়া লাগে। মনে করেন আপনি পুলিশ অফিসারের কাছে একবার সাক্ষ্য দিয়েছেন, সেই মামলা আজকে 1 বছর পরে আপনাকে আদালতে সাক্ষ্য দিতে ডাকা হইল। এখন আপনার তো এই 1 বছর আগে কি কি বলছিলেন, লিখছিলেন, পুরোপুরি তো মনে নাই। এই জন্য কি করলেন, আদালতে বললেন, ইওর অনার, আমার পুরোপুরি মনে নাই, আমি একটু নথিটা দেখতে চাই, আমি যদি নথি দেখি তাহলে আমার মনে পড়বে। আপনি নথি দেখলেন, তারপরে সেই অনুযায়ী সাক্ষী দিলেন। 159, 60 এবার 61 ধারায় বিরুদ্ধ পক্ষ যারা আছে তারা আদালতকে বলল, ইওর অনার, আমরা এটা বিশ্বাস করি না, ওর কথা, ও মিথ্যা বলতেছে, ও বানাইয়া বলতেছে। তখন বিরুদ্ধ পক্ষ বলবে, ও যে কাগজ দেখে বলল সেই কাগজটা আমরাও দেখতে চাই। বিরুদ্ধ পক্ষ যদি চায় তাহলে এই কাগজ বা দলিল আদালতে আপনার দাখিল করতে হবে। আপনি যা দেখে সাক্ষ্য দিলেন, বিরুদ্ধ পক্ষ চাইলে সেটা আদালতে দাখিল করতে হবে এবং বিরুদ্ধ পক্ষকে দেখাইতে হবে এবং এরা চাইলে এই বিষয়ে জেরা করতে পারবে। পুলিশ অফিসার মামলা তদন্ত করার সময় সিডি লিখেছিল, হঠাৎ তার 10 তারিখের সিডিতে কি লিখছিল সেটা মনে নাই, সেটা সে সিডি দেখে, কেস ডায়েরি দেখে সাক্ষ্য দিল। দেওয়ার পরে এখন আসামি পক্ষ চ্যালেঞ্জ করলো, যে ইওর অনার, এই পুলিশ অফিসার মিথ্যা বলতেছে, বানাই বলতেছে, উনি যে কেস ডায়েরি দেখে সাক্ষ্য দিল আমরাও সেটা দেখব, উনি কেস ডায়েরিতে যা লেখা সেইটা বলল নাকি বানাই বলল। তখন এই বিরুদ্ধ পক্ষ যদি দেখতে চায় তাকে দেখাইতে হবে এবং আদালতে এটা শো করতে হবে 161 ধারায়, এবং বিরুদ্ধ পক্ষের উকিল চাইলে জেরাও করতে পারবে। তাহলে 59 সাইডে আপনি দেখে সাক্ষ্য দিবেন, অর্থাৎ মনে করার জন্য, স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য আপনি সাক্ষ্য দিবেন। আর 61তে
আসামি পক্ষ বা বিরুদ্ধ পক্ষ যদি চায় তাহলে তাদেরকে সেইটা দেখাইতে হবে এবং তারা চাইলে জেরা করতে পারবে। এই হচ্ছে স্মৃতি পুনরুজ্জীবিতকরণের 3টে ধারা, 159, 60, 61। তাহলে কোন কোন ধারায় স্মৃতি পুনরুজ্জীবিত করার বিধান রয়েছে? 159, 160। আসামি পক্ষ বা বিরুদ্ধ পক্ষ কোন ক্ষেত্রে স্মৃতি পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে ব্যবহৃত দলিল দেখতে পারে অথবা জেরা করতে পারে? তখন 161 ধারা। 165 ধারা একটা ধারা আছে, সেখানে বলছে আদালত বা জজ যে কোনো সময় যে কোনো সাক্ষীকে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। আমরা এত সময় পড়ছি অ্যাডভোকেট বা উকিলদের লিমিটেশন পড়েছি। তারা যে কোনো সময় যে কাউকে যে কোনো প্রশ্ন করতে পারবে না, অযৌক্তিক প্রশ্ন করতে পারবে না, অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে পারবে না। কিন্তু 165 ধারায় বলছে জজ যিনি বিচারক, অর্থাৎ যে বড় চেয়ারে যে থাকে, অর্ডার ওইটা যাই যে করে, জজের কাছে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। জজ সাহেব যে কোনো সময় যে কোনো সাক্ষীকে যে কোনো প্রশ্ন করতে পারবে এবং যে কোনো এই মামলার প্রয়োজনে যে কোনো দলিল উপস্থাপনের জন্য আদেশ দিতে পারবে। 165। সাক্ষ্য আইনের সর্বশেষ ধারা 167। অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করা হলে সেজন্য নতুন করে বিচার করা হবে না। সাক্ষ্য আইনের সর্বশেষ ধারাটা সবাই একটু বোঝার চেষ্টা করেন। অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য অথবা অগ্রাহ্য করা হলে, একবার যদি আদালত কোনো মামলার রায় দিয়ে ফেলে, আজকে শিখে রাখেন, একবার যদি আদালত কোনো মামলার রায় দিয়ে থাকে সেইটা নতুন করে আবার বিচার শুরু করার জন্য বলতে পারবেন না, তবে আপনি আপিল করতে পারবেন। মনে করেন একটা মামলায় 10 জন সাক্ষী ছিল, একটা হত্যা মামলায় 10 জন সাক্ষী ছিল। আদালতে মামলাটা ওঠার পরে আদালত 8 জনার সাক্ষী নিয়েছে। প্রথম থেকে গুরুত্বপূর্ণ 8 জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছে। নেওয়ার পরে আদালত দেখল যে এই 8 জন সাক্ষীর সাক্ষ্যতেই হত্যা প্রমাণিত হয়ে গেছে, বাকি 2 জনের আর নেওয়ার দরকার নাই, বা বাকি 2 জনের নিলেও এই মামলা প্রমাণে আর তেমন কোনো গুরুত্ব বহন করবে না। যা প্রমাণ হওয়ার হয়েই গেছে, বাকি 2 জনের নিলেও কিছু চেঞ্জ হবে না, না নিলেও চেঞ্জ হবে না। এরকম যদি এখন আসামি পক্ষ দাবি করলো যে আমাদের 10 জন সাক্ষী 8 জনের সাক্ষ্য নিয়ে আমাদের বিরুদ্ধে প্রমাণিত করে আমাদের শাস্তি দিতেছে, বাকি 2 জনের সাক্ষ্য নেয় নাই, হয়তো বা বাকি 2 জনের সাক্ষ্য নিলে আমাদের অপরাধ মিথ্যা প্রমাণিত হতে পারত। আদালত দেখলো যে 8 জনের সাক্ষী নিয়েছে, অপরাধ প্রমাণ হয়ে গেছে, তারপর দণ্ড শুনাই দিয়েছে। তখন আপনি যদি বলেন যে বাকি 2 জনের সাক্ষ্য কেন নেওয়া হয় নাই, আমি এই বিচার মানি না, সেটা আর কাজ হবে না। দণ্ড শুনাই দিলে আর কাজ হবে না। অর্থাৎ বেআইনিভাবে সাক্ষ্য গ্রাহ্য অথবা অগ্রাহ্য করার ফলে যদি একবার রায় দেওয়া হয়ে যায়, তাহলে পুনরায় আর বিচার করা যাবে না। একবার রায় হওয়ার পর পুনরায় প্রথম থেকে বিচার হবে না। আদালত যদি মনে করে
যে এই সাক্ষ্যটা নিলে, এই সাক্ষ্যটা যদি নেওয়াও হতো, বাকি দুইজনের সাক্ষী যদি নেওয়াও হতো, তবুও মামলার যে বিচারে বা দণ্ড প্রমাণে তেমন কোনো ভূমিকা রাখতো না। তখন ওই বাকি দুইজনের সাক্ষী না নিয়ে যদি রায় দিয়েও দেয়, তখন আপনি যদি বলেন বাকি দুইজনের সাক্ষ্য কেন নেওয়া হইল না, আমি নির্দোষ, এইতে আর আপনার পুনরায় নতুন করে বিচার হবে না। আপনি সর্বোচ্চ আপিল করতে পারেন। এজন্য 166 অন্যায়ভাবে কোনো সাক্ষীকে সাক্ষ্য নেওয়া হইল অথবা নেওয়া হইল না, এই কারণে নতুন করে আর বিচার হবে না। 159, 60, 61 এবং 167 এই চারটে দ্বারা আপনারা বুঝছেন কিনা? 59, 60, 61, 165, 167 এইটুকু বুঝছেন কিনা? আমি কি সাক্ষ্যায়নের রিভিশন শুরু করব, এক থেকে একদম ফুল রিভিশন? এক থেকে ফুল রিভিশন শুরু করব। সবাই একটু মতামত দেন। সুব্রত দাদা বঙ্গা থেকে হাজির হয়েছে, তিনি আমাদের জন্য পার্সেল নিয়ে আসছে। আমরা লাইভ ক্লাস শেষে সেই পার্সেল আনবক্সিং করব। আপনারা যারা সম্মানই দিচ্ছেন না, তাদের জন্য কিছুই বলার নাই। যদি ভালো লাগে তাহলে সম্মানই দিয়েন, আর কিছুই বলবো না। সো থ্যাংক ইউ সো মাচ। আগামীকাল থেকে আমাদের পিআরবি, পুলিশ রেজুলেশন অফ বেঙ্গল, পিআরবির ক্লাস শুরু হবে। এত পিআরবি করেন আপনারা মাঝে মাঝে, সেই পিআরবি আমরা এখন শিখব। আমাদের সাথে এতদিন শুধু সবাই পিআরবি করছে, এবার আমরা পিআরবি করব। এবার আমরা পিআরবি শিখব, তারপর আমরাও পিআরবি করব। আপনারা যে বুটে টো উঠান, টো, এই বুটে টো কেন উঠাইতে হবে? এর কি কোনো নির্দেশনা আছে? এটাও কিন্তু পিআরবি 953-তে আছে। আপনি যে শেভ করেন, কেন শেভ করেন, এটা কোথায় বলা আছে? ওই 953-তে বলা আছে। আপনি যে পোশাকটা পরেন, কেন পরেন, এটা পিআরবি 951-তে আছে। এরকম চমৎকার চমৎকার আমরা শিখব। আপনি যে এই যে পুলিশের গাড়ি ব্যবহার করেন, ভম ভম করে মোটরসাইকেল চালাই যান, টোল প্লাজায় টোল দেন না, এই টোল প্লাজায় টোল দেন না কোন আইন বলে, কিভাবে? এটাও কিন্তু পিআরবি 91-তে আছে। সো আগামীকাল থেকে দ্রুততার সাথে খুবই ইম্পর্টেন্ট পিআরবির বিধিগুলো পড়ানো হবে। অন্যান্য আইনের ক্ষেত্রে বলা হয় ধারা, পিআরবির ক্ষেত্রে বলা হবে বিধি, সেটা আমরা শিখব। এখন মনোযোগ সহকারে স্বল্প আকারে, আমার কিন্তু অন ডিউটি, আমি 8টা থেকে ডিউটি চলে, 40 মিনিট হয়ে গেছে। স্বল্প আকারে আমরা সাক্ষ্য আইনটা রিভিশন দিব, 1 থেকে 167। সবাই চোখ বন্ধ করে মন শান্ত রেখে আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন। সাক্ষ্য আইন কত সালের আইন? কেউ একজন কমেন্ট করেন তো, সাক্ষ্য আইন কত সালের আইন? সাক্ষ্য আইন 1872 সালে প্রণীত। এই সাক্ষ্য আইন কোথায় ব্যবহৃত হয়? আদালতের মধ্যে। একটা ঘটনা বা অপরাধ হয়েছে, সেখানে সেই যে আলামত নিয়ে আসবেন আপনি উদ্ধার করে,
আপনি যে আলামত নিয়ে আসবেন, আপনি যে সাক্ষী হাজির করবেন, এই আলামত বা সাক্ষী কোনটা গ্রহণযোগ্য হবে, কোনটা গ্রহণযোগ্য হবে না, সেটা কিন্তু এই সাক্ষ্য আইন নির্ধারণ করে দিবে। সাক্ষ্য আইনটা হচ্ছে আদালতের মধ্যে অ্যাডভোকেট থাকবে, দুই পক্ষ থাকবে, জজ সাহেব থাকবে, সামনে কিছু লোক থাকবে, একজন কেরানি থাকবে। এই হচ্ছে সাক্ষ্য আইনের গণ্ডি। তাহলে সাক্ষ্য আইনের 3 ধারায় বেশ কিছু সংজ্ঞা আছে: সাক্ষ্য, সাক্ষী, বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়, প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, অপ্রমাণিত, দলিল, ডিজিটাল রেকর্ড ইত্যাদি। এই সংজ্ঞাগুলো আপনারা একটু জানবেন। সাক্ষ্য কাকে বলে, সাক্ষী কাকে বলে, বিচার্য বিষয় কাকে বলে, প্রাসঙ্গিক বিষয় কাকে বলে। মোস্ট ইম্পর্টেন্ট 2টা সংজ্ঞা শিখবেন: বিচার্য বিষয় কাকে বলে, প্রাসঙ্গিক বিষয় কাকে বলে। এই 2টা শিখবেন এবং এই 2টার মধ্যে পার্থক্য শিখবেন। আমি কালকে এই 2টার পার্থক্য ডিজিটাল আকারে আপনাদেরকে দিয়ে দেব। 4 ধারা, আদালত কোনো একটা বিষয় অনুমান করতে পারে, অনুমান করবে অথবা চূড়ান্ত প্রমাণ। 5 ধারাটা খুব ভালো করে শিখবেন। আদালতে আপনি সাক্ষ্য দিতে যাবেন, আপনি সর্বোচ্চ 2টা বিষয়ে সাক্ষ্য দিতে পারবেন, হয় বিচার্য বিষয় অথবা প্রাসঙ্গিক বিষয়। এর বাইরে আপনি কোনো সাক্ষ্য দিতে পারবেন না। 6, যে সমস্ত কাজ একই ঘটনার অংশ, অনেকে মিলে একটা কাজ করলো, তারপর প্রত্যেকটা আলাদা আলাদা ব্যক্তি আলাদা আলাদা কাজ করছে, প্রত্যেকটা বিষয় প্রাসঙ্গিক হবে। 7 ধারায় ঘটনার কি পরিণাম, উপলক্ষ, কারণ, পরিণাম, আলামত, এই সমস্ত কিছু আদালতে গ্রহণযোগ্য হবে। 8, অভিপ্রায়, প্রস্তুতি, পূর্ববর্তী আচরণ, পরবর্তী আচরণ, সবগুলো প্রাসঙ্গিক হবে 8 ধারায়। ঘটনার ব্যাখ্যা, বিশ্লেষণ, সমস্ত কিছু প্রাসঙ্গিক হবে 9 ধারায়। 10 ধারায় অনেকগুলো লোক যদি একটা ষড়যন্ত্র লিপ্ত হয়, কাজটা এখনো সংগঠিত হয় নাই, তো প্রত্যেকে যে যে কাজ করেছে, যেমন বাংলাদেশে ঢাকা শহরে একটা বোম ব্লাস্টিং করানোর জন্য 10 জন লোক পরিকল্পনা করলো, কেউ বোম সংগ্রহ করলো, কেউ সেটা নিয়ে আসলো। এই প্রত্যেকে কাজটা না হওয়ার আগেই যদি ধরা খায়, তাহলে প্রত্যেকে যে যতটুকু করছে প্রত্যেকের বিরুদ্ধে সেইটুকু প্রাসঙ্গিক হবে। 11 ধারা, আসামির অজুহাত বা এলিবাই, যে সমস্ত ঘটনা অন্য কোনোভাবে প্রাসঙ্গিক না, সেইটাও প্রাসঙ্গিক। 2টা শর্ত 2টা মনে রাখবেন। ঘটনাগুলো যদি বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয়, অথবা ঘটনাগুলো যদি বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে যুক্ত হয়ে অধিকভাবে সম্ভব বা অসম্ভব বা অস্তিত্বহীনতাকে সম্ভব বা অসম্ভব করে তোলে। আপনারা বই দেখে এই 2টা বিষয় বোঝার চেষ্টা করবেন। অর্থাৎ আসামি ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন না মর্মে উল্লেখ করে নিজেকে নির্দোষ প্রমাণের লক্ষ্যে, যে স্যার আমি ওখানে ছিলামই না, নির্দোষ প্রমাণের লক্ষ্যে যে সাক্ষ্য প্রদান করে সেটাকে আসামির অজুহাত বলে। ঘটনার বর্ণিত তারিখ ও সময়ে আসামি ঘটনাস্থলে ছিল না বলে উল্লেখ করে যে সাক্ষ্য প্রদান করে নিজেকে নির্দোষ প্রমাণের লক্ষ্যে, তাকে আসামির অজুহাত বা এলিবাই বলে। 12 ধারা, ক্ষতিপূরণের মামলায় যে সমস্ত কিছু ক্ষতিপূরণের নির্ধারণে সহায়তা করে সেগুলো প্রাসঙ্গিক। 13 ধারা, অধিকার ও প্রতার বিষয়ে যত কিছু আছে, অধিকার প্রচার অস্তিত্ব নির্ধারণে যা কিছু সহায়তা করে সেগুলো প্রাসঙ্গিক। 14, যদি 14 ধারায় বলছে, অর্থাৎ কোনো একটা লোক
সে কি ইচ্ছা করে অপরাধটা করেছিল, সজ্ঞানে করেছিল না অজ্ঞানে করেছিল, নাকি অর্থাৎ অসৎ উদ্দেশ্য নিয়ে করেছিল, সেই মনের বা দেহের অবস্থা আদালতে প্রাসঙ্গিক। 15 ধারায় কোনো কাজ ইচ্ছাকৃত না আকস্মিক সেটা প্রাসঙ্গিক। 16 ধারায় ব্যবসায়িক রীতিনীতি আদালতে, রীতির অস্তিত্ব আদালতে প্রাসঙ্গিক। সাতক্ষীরা কি যেন ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার, এরা দীর্ঘদিন ধরে ভালো মিষ্টি বানাই আসতেছে, কোনো ক্লেম নাই। হঠাৎ আজকে শম্ভু দাদা মিষ্টি কিনে খেয়ে এসে বলতেছে সাতক্ষীরার মিষ্টি ভালো না, খাও, লড়াই করো সাতক্ষীরার বিরুদ্ধে। কেন? সাতক্ষীরার মিষ্টি নাকি পচা। এখন কি করলো? অভিযোগ দিল, সেখানে তদন্ত করে যাওয়া হলো, আদালতে ডাকা হলো। কি হলো ভাই? সাতক্ষীরার ম্যানেজার বলতেছে, স্যার আমরা দীর্ঘদিন ধরে মিষ্টি বানাই, কোনো একটা লোকের অবজেকশন নাই। আপনি সবাইকে জিজ্ঞেস করেন। এই লোকটা হঠাৎ কোত্থেকে মিষ্টি কিনে এনে আমাদেরকে বলতে যে আমাদের মিষ্টি খারাপ। তাহলে এই যে দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা করতেছে, ব্যবসায়িক রীতির অস্তিত্ব, তখন আদালত এই মিষ্টির দোকানদারের অথবা ম্যানেজারের কথা আদালত গ্রহণ করবে। স্বীকৃতি কাকে বলে? 17 ধারা। 18 ধারায় কারা স্বীকৃতি দিতে পারে? মামলার পক্ষের প্রতিনিধি, এই সেই বিভিন্ন লোকে স্বীকৃতি দিতে পারে। 20 ধারায় 20 অর্থাৎ তৃতীয় ব্যক্তির স্বীকৃতি আদালতে গ্রহণযোগ্য হবে। 22-এ দলিলের বিষয়ে মৌখিক বিবৃতি গ্রহণযোগ্য নয়, তবে দলিলটি যদি কৃত্রিম বা জাল এই বিষয়ে প্রশ্ন ওঠে তখন গ্রহণযোগ্য হবে। 24 থেকে 30 স্বীকারোক্তি। 24-এ স্বীকারোক্তি কাকে বলে এবং প্রলোভন, প্রতিশ্রুতি, ভয়ভীতি যদি দেখাইয়া স্বীকৃতি নেওয়া হয় তাহলে অপ্রাসঙ্গিক, আর যদি এগুলা ছাড়া নেওয়া হয় তাহলে প্রাসঙ্গিক। 25-এ পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক। 26-এ পুলিশের নিকট প্রদত্ত স্বীকারোক্তি প্রাসঙ্গিক যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকে, আর ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকলে অপ্রাসঙ্গিক। 27 ধারা আসামির স্বীকারোক্তি হোক বা না হোক, আসামির কোনো কথা বা বিবৃতির মাধ্যমে যদি কোনো আলামত উদ্ধার হয় তবে যতটুকু আলামত উদ্ধার হবে অতটুকু প্রাসঙ্গিক, আর যদি কোনো আলামত উদ্ধার না হয় তাহলে প্রাসঙ্গিক নয়। 28-এ সরেয়া আদালত যদি মনে করে যে এই লোকের স্বীকারোক্তি, এই আসামির স্বীকারোক্তি সমস্ত প্রলোভন, ভয়ভীতি, প্রতিশ্রুতি এগুলা বাদ দিয়ে নেওয়া হয়েছে, অপসারণের পরে নেওয়া হয়েছে, তাহলে সেটা আদালতে প্রাসঙ্গিক। 29 স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক না হলেও 5 ভাবে প্রাসঙ্গিক হবে। গোপনীয়তার প্রতিশ্রুতির মাধ্যমে নেওয়া হলে, তারপর মাতাল অবস্থায় নেওয়া হলে, তারপরে এই সেই ভক্ষরযক্ষর 5 প্রকারে আপনারা পড়ে নেবেন। 30 ধারা প্রমাণিত যে স্বীকারোক্তি, উক্ত স্বীকারোক্তিকারক এবং যাকে জড়িয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে এটা বিবেচনা করবে। কীরকম? একাধিক লোক যদি একই অপরাধ করে, একজন ধরা খাইল আদালতে, সে যদি বাকিদের নাম উল্লেখ করে, বাকিরা যদি ওই সময় আদালতে উপস্থিত থাকে তাহলে তাদের বিরুদ্ধে প্রাসঙ্গিক হবে, বাকিরা আদালতে উপস্থিত না থাকলে প্রাসঙ্গিক হবে না। 32 মৃত্যুকালীন জবানবন্দি প্রাসঙ্গিক। 32 ধারায় 4 ধরনের ব্যক্তির 8 ধরনের ক্ষেত্রে কোনো বিবৃতি তারা যদি নাও থাকে তাও তাদের অনুপস্থিতিতেও প্রাসঙ্গিক। কোনো ব্যক্তি মৃত্যু হইলে, সাক্ষ্যদান অযোগ্য হলে, হারিয়ে গেলে, বিদেশে অবস্থান করলে। আর 33-এ 5 ধরনের কোনো ব্যক্তি মারা গেলে, নিখোঁজ হইলে, সাক্ষ্যদান অযোগ্য হইলে, বিরুদ্ধ পক্ষে লুকিয়ে রাখলে, আর বিদেশে অবস্থান করলে, তারা পূর্বে যে সাক্ষ্য দিয়ে গেছিল সেটা তাদের অনুপস্থিতিতেই আদালতে প্রাসঙ্গিক হবে। 34 হিসাবের খাতায় লিপিবদ্ধ করে রাখলে সেটা প্রাসঙ্গিক। 35 সরকারি কর্মচারী যদি তার কর্তব্য সম্পাদনকালে যা যা কিছু লিখে রাখবেন সবগুলো আদালতে প্রাসঙ্গিক। 36 কোনো মানচিত্র, চার্ট, ডিজিটাল রেকর্ডে প্রকাশিত বিষয়বস্তু প্রাসঙ্গিক। 38 আইন গ্রন্থের উদ্ধৃতি, অর্থাৎ আইনের বইতে যা কিছু লেখা আছে এটা আদালতে প্রাসঙ্গিক হবে।
39 বড় একটা বিবৃতি দলিল অনেকগুলো, সেগুলোর যতটুকু প্রয়োজন আদালতে ততটুকুই প্রাসঙ্গিক। 40 একবার একটা মামলার বিচার হয়েছে আপনার বিরুদ্ধে, এখন আবার একই অভিযোগে আবার আপনার বিরুদ্ধে মামলা করেছে, তখন দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করার জন্য প্রথম যে মামলা রায় হয়েছিল সেই রায়ের কপিটা আদালতে প্রাসঙ্গিক। 45 বিশেষজ্ঞের মতামত। 46 বিশেষজ্ঞের মতামতে আনুষঙ্গিক বিষয়গুলো প্রাসঙ্গিক। 47 হস্তলিপি বিশেষজ্ঞ তাদের অভিমত আদালতে প্রাসঙ্গিক। 48 অধিকার প্রথা বিষয়ে অভিমত প্রাসঙ্গিক। 49 50 51 48 49 50 51 এগুলো আপনারা দেখে নেবেন, এইগুলোর খুব বেশি একটা দরকার নাই। 52 ধারা থেকে একটু গুরুত্বপূর্ণ, দেওয়ানি মামলায় আসামির চরিত্র, আসামি কেমন, দুশ্চরিত্র, লম্পট, চোর না ডাকাত, এগুলো কোনো অপ্রাসঙ্গিক, এগুলো কোনোভাবে গ্রহণযোগ্য নয়। 53 ধারায় ফৌজদারি মামলায় আসামির সচ্চরিত্র আদালতে প্রাসঙ্গিক, অর্থাৎ আসামি পূর্বে এতদিন খুব ভালো চরিত্রে ছিল সেটা প্রাসঙ্গিক। 53 ধারায়, এবার 54 ধারায় ফৌজদারি মামলা হইল, সাক্ষ্য প্রমাণ দিয়ে আসামিকে প্রমাণ করা হইল আসামি খুবই ভালো, কিন্তু রায় দেওয়ার আগে আদালত দেখলো পূর্বে একটা সে দণ্ড পাইছিল, তখন তার পূর্বের খারাপ চরিত্র আদালতে প্রাসঙ্গিক হবে। 55 ধারায় ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের গুরুত্ব, দেওয়ানি মামলায় আদালত যদি দেখে এই লোক সবসময় এরকম একটা ঝামেলা তৈরি করে আর মানুষের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে ইচ্ছা করে, তখন তার চরিত্র গুরুত্ব বহন করবে, চরিত্র প্রাসঙ্গিক হবে। 56 57 58 আদালত যে সকল বিষয় জানে সেগুলো আপনার প্রমাণ করার দরকার নাই। কেউ একটা বিষয় স্বীকার করছে সেটা আপনার প্রমাণ করার দরকার নাই, আদালত জানে সেগুলো প্রমাণ করার দরকার নাই। 56 স্বীকৃত বিষয়, অর্থাৎ কেউ একটা বিষয় স্বীকার করছে সেটা প্রমাণ করার দরকার নাই। 58 আর মাঝখানে আদালতকে যে সকল বিষয় অবশ্যই জানতে হবে 57 ধারায়, যেমন বাংলাদেশের সকল আইন, বাংলাদেশের ভৌগোলিক সীমানা, যুদ্ধবিধি, তারপর সংসদের কার্যাবলী, সব কিছু আদালতকে জানতে হবে। 59 থেকে গুরুত্বপূর্ণ মৌখিক সাক্ষ্য, মুখে মুখে কথা বলার মাধ্যমে যেটা দেওয়া হয় সেটা মৌখিক সাক্ষ্য। 60 ধারায় বলছে এই মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে, অর্থাৎ যে শুনছে তাকেই বলতে হবে, যে দেখছে তাকেই বলতে হবে। অন্য একজনের কাছ থেকে শুনে এসে বললে সেই শোনা সাক্ষ্য বা শ্রুত সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য নয়। 60 ধারা। 61 দলিলের বিষয়বস্তু, যে সকল বিষয় দলিলের, সেখানে দলিল দিয়েই এটা প্রমাণ করতে হবে, সেটা হয় প্রাথমিক সাক্ষ্য দিয়ে অথবা মাধ্যমিক সাক্ষ্য দিয়ে। 62 প্রাথমিক সাক্ষ্যর সংজ্ঞা, 63 মাধ্যমিক সাক্ষ্যের সংজ্ঞা, 64 প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করতে হবে বা ঘটনা প্রমাণ করতে হবে। 65 যদি মূল কপি না থাকে সেক্ষেত্রে 5টি উপায়ে, 65 ধারায় 7টি উপায়ে আপনি মাধ্যমিক সাক্ষ্য বা ফটোকপি দিয়েও প্রমাণ করতে পারেন। প্রথমে হচ্ছে যার বিরুদ্ধে প্রমাণ করতে চাওয়া হয়েছে তাকে সমন দেওয়ার পরে সে যদি সেটা দাখিল না করে। 2 দলিলটি যদি বিরুদ্ধ পক্ষ দলিলের কথা স্বীকার করলে, তিনি হচ্ছে হারিয়ে গেলে, 4 স্থানান্তর সম্ভব না হলে, 5 সরকারি দলিল হলে, 6 জাবেদা নকল হিসেবে ব্যবহারের অধিকার থাকলে, 7 বহু দলিলের সমষ্টি হইলে। এভাবে কিন্তু আপনার মুখস্থ থাকতে হবে। আমি কিন্তু কোনো কিছু দেখে পড়াচ্ছি না, এই দেখেন টেবিল খালি, এটা এই কারণে দেখালাম আপনার পুরো বিষয়টা মুখস্থ থাকতে হবে, তখন আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। তাহলে 66 ধারায় আদালত কি করবে, কোনো দলিল হাজির করার জন্য তাকে নোটিশ দিতে হবে, তবে 6টি ক্ষেত্রে নোটিশ দেওয়ার প্রয়োজন নাই, নাকি 5টি ক্ষেত্রে, এইগুলো আপনারা দেখে নেবেন। 68 ধারায় যেগুলো সত্যায়ন করা প্রয়োজন সেইগুলো সত্যায়ন করতে হবে।
এরপরে 72 ধারায় যে সকল দলিল সত্যায়ন করার প্রয়োজন নাই সেগুলো যদি সত্যায়ন করেন তাও অসত্যায়িত হিসেবেই গণ্য হবে। 67, 47, 66, 73। 47 ধারায় হস্তলিপি সম্পর্কে বিশেষজ্ঞের অভিমত আদালতে গ্রহণযোগ্য হবে। 66 ধারায় দলিল যিনি লেখছে এই হস্তাক্ষর কার সেটা আদালতে প্রমাণ করতে হবে। কয়টি উপায়ে? যিনি লেখছে দাবি করা হয় তাকে উপস্থাপন করে, লেখার সময় পাশে যে ছিল তাকে উপস্থাপন করে, যিনি লেখছে তার স্বীকৃতি নিয়ে, অথবা কি তাকে নতুন করে লেখাইয়া, অথবা বিশেষজ্ঞের অভিমত নিয়ে 67 ধারায় প্রমাণ করতে হবে। আর 73 এই দলিলে যে সিল স্বাক্ষর যার দাবি করা হয় সেইটা আদালতে প্রমাণ করতে হবে, তাকে ডেকে প্রমাণ করতে হবে, তাকে অথবা নতুন করে তার স্বাক্ষর তার পূর্বের দেওয়া সাক্ষ্যের সাথে ভেরিফাই ম্যাচ করে প্রমাণ করা যাবে, অথবা তাকে ইনস্ট্যান্ট স্বাক্ষর দিতে বলা হবে, সেটা তুলনা করে প্রমাণ করা যাবে। 47, 66, 73 হস্তলিপি বিষয়ক। 74 সরকারি দলিল। সরকারি অফিসে সরকারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সার্বভৌম প্রতিষ্ঠানের যত দলিল আছে সেগুলো সরকারি দলিল। আর সরকারি দলিল বাদে যত দলিল সব হচ্ছে 75 ধারায় বেসরকারি দলিল। 76 সরকারি দলিলের প্রত্যায়িত অনুলিপি। সরকারি দলিলের প্রত্যায়িত অনুলিপি 76 ধারায়। আপনারা একটা জিডি করছিলেন, সেই জিডির কপিটা এখন লাগবে। তা আপনাকে তো জিডির মেইন যে পাতাটা ছিঁড়ে দেবে না, তখন আপনাকে একটা ফটোকপি দিবে, অথবা ওখানের যে দায়িত্ববান আছে, অথবা আপনি একটা দলিলের নকল উঠাবেন। একটা সরকার কর্তৃক বরাদ্দ ফি থাকে, সেই ফিটা প্রদান করার পরে ওখানের যে জিম্মাদার তিনি প্রত্যয়ন করে দিবেন 76 ধারায়, এবং এই জিনিসটা 77 ধারায় আদালতে উপস্থাপন করে সেইটা প্রমাণ করা যাবে। 79 থেকে অনুমান, অর্থাৎ আদালত কিছু কিছু বিষয়ে অনুমান করবে। 90 ধারা পড়েছিলাম, খুবই গুরুত্বপূর্ণ। একটা দলিল, একটা পুরাতন দলিলকে কখন আদালত শুদ্ধ বলে অনুমান করবে বা সঠিক বলে অনুমান করবে? দুইটা ক্ষেত্রে। যদি দলিলটি 30 বছরের পুরাতন হয়, অথবা দলিলটি যদি সঠিক হেফাজত থেকে উপস্থাপন করা হয়। আর 90 ডিজিটাল দলিল সঠিক বলে অনুমান করবে যদি সেটা 5 বছরের পুরাতন হয় এবং সঠিক হেফাজত থেকে উপস্থাপন করা হয়। 101 কে প্রমাণ করবে? মামলার যিনি রায় আশা করবে তাকে প্রমাণ করতে হবে। 102 যে পক্ষ ঠকবে তাকে প্রমাণ করতে হবে। 103 নির্দিষ্ট বিষয় প্রমাণ করতে হবে যিনি দাবি করবে। 4 104 সাক্ষ্যকে গ্রহণযোগ্য করার জন্য আনুষঙ্গিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে। 105 আসামির অপরাধ যে ব্যতিক্রমের মধ্যে পড়ে সেটা আসামিকে প্রমাণ করতে হবে। 106 কোনো বিষয়ে বিশেষভাবে অবগতির মধ্যে থাকলে তাকেই সেটা প্রমাণ করতে হবে। 107 ধারায় 30 বছর জীবিত আছে বলে কোনো ব্যক্তিকে মৃত বলে দাবি করলে যিনি দাবি করবে তার প্রমাণ করতে হবে। 108 7 বছর ধরে যার কোনো খোঁজ নাই তাকে যিনি জীবিত দাবি করবে তাকেই প্রমাণ করতে হবে। 108 110 মালিকানা প্রমাণের দায়িত্ব যিনি দাবি করবে তাকে প্রমাণ করতে হবে। 112 বিবাহ স্থির থাকাকালে অথবা বিবাহ বিচ্ছেদের পর 280 দিনের মধ্যে যদি মহিলার অন্য কোথাও বিবাহ না হয়, তারপর তার সন্তান হইলে সেই সন্তান কি বৈধ সন্তান বলে গণ্য হবে এবং তার বাবা আপনিই হবেন। 118 কে সাক্ষ্য দেওয়ার যোগ্য? হু মে টেস্টিফাই? কে সাক্ষ্যদানের যোগ্য বা যোগ্য সাক্ষীকে? পৃথিবীর সকল ব্যক্তি যোগ্য সাক্ষী যদি সে আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন নিজে বুঝতে পারে এবং আদালতকে যুক্তিসঙ্গত উত্তর প্রদানে সক্ষম হয়। একজন শিশুও যোগ্য সাক্ষী হতে পারে 118 ধারায়, আসামি যোগ্য সাক্ষী হতে পারে 118 ধারায়। 119 বোবা সাক্ষী। বোবা সাক্ষী তার যে সাক্ষ্য গ্রহণযোগ্য হবে কয়টা? 3টা ক্ষেত্রে। সে প্রকাশ্য আদালতে উপস্থিত হয়ে বলতে হবে, মৌখিক ইশারায় অথবা লিখিতভাবে দিতে হবে,
এইটা তার মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে 119। 120 স্বামী স্ত্রী একে অপরের পক্ষে সাক্ষী হতে পারবে, মামলার পক্ষগণ সাক্ষী হতে পারবে। 121 জজ ম্যাজিস্ট্রেটগণ তারাও সাক্ষ্য দিতে পারবে। তাদের সামনে কর্তব্যরত অবস্থায় তাদের সামনে কোনো ঘটনা ঘটলে সেই বিষয়ে তারা সাক্ষ্য দিতে পারবে। 122 থেকে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। স্বামী স্ত্রীর বিবাহ স্থির থাকাকালে তাদের মধ্যে আদান প্রদানকৃত বার্তা সেটা প্রকাশ করতে বাধ্য করা যাবে না, তবে একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করলে তখন প্রকাশ করতে বাধ্য করা যাবে, প্রকাশ করতে পারবে। 123 রাষ্ট্রীয় বিষয় গোপনীয় দলিলপত্র অপ্রকাশিত এগুলো প্রকাশ করতে বাধ্য করা যাবে না। প্রধান কর্মকর্তার অনুমতি ব্যতীত প্রকাশ করতে পারবে না। 124 সরকারি কাগজপত্র প্রকাশ করতে পারবে না, প্রকাশ করতে বাধ্য করা যাবে না। 125 অপরাধের সংবাদ কোথা হতে পাইছে 3 ব্যক্তিকে, ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, রাজস্ব কর্মকর্তা, এই 3 ধরনের ব্যক্তিকে কোথা থেকে তারা সংবাদ পাইছে অপরাধের সেটা বলতে বাধ্য করা যাবে না। 126 উকিল তার মক্কেলের অনুমতি ছাড়া মক্কেল যা যা তাকে বলছে সেটা প্রকাশ করতে পারবে না, তবে 2টা ক্ষেত্রে পারবে, বেআইনি উদ্দেশ্য সাধনকল্পে, আর একটা হচ্ছে নিযুক্তির পর প্রতারণা বা অপরাধ দেখলে। এগুলো মুখস্থ রাখবেন। 127 দোভাষী, কেরানি অথবা সহকারী যারা আছে তারা এগুলো প্রকাশ করতে পারবে না। 132 সাক্ষ্য দিলে, কোনো ব্যক্তি সাক্ষ্য দিলে তার নিজের অপরাধ প্রকাশ হবে, এই অজুহাতে তাকে সাক্ষ্য দেওয়া হতে বিরত রাখা যাবে না। 133 দুষ্কর্মের সহযোগী একজন আরেকজনের বিরুদ্ধে সাক্ষ্য দিলে সেটা আদালত তার বিরুদ্ধে রায় দিতে পারবে, দেওয়া যেতে পারে, শিওর নয়। 134 সাক্ষ্যের নির্দিষ্ট সংজ্ঞা নাই। 137 জবানবন্দি, জেরা, পুনঃজবানবন্দি কাকে বলে? 138 জবানবন্দি গ্রহণের ক্রম, প্রথমে জবানবন্দি নিতে হবে, পরে জেরা করতে পারবে, পরে চাইলে পুনঃজবানবন্দি নিতে পারবে এবং শেষে চাইলে পুনঃজেরা করতে পারবে। 140 চরিত্র সম্পর্কে সাক্ষ্য, জেরা ও পুনঃজবানবন্দিতে 140 চরিত্র সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে। 141 ইঙ্গিতবাহী প্রশ্ন কাকে বলে? 142 ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না জবানবন্দি ও পুনঃজবানবন্দিতে। আর 143 জেরায় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। 145 একটা লোক আগে একবার লিখিত সাক্ষ্য দিয়েছিল এবং বর্তমানে আজকে আদালতে সাক্ষ্য দিচ্ছে, তো আগের সাক্ষ্যের সাথে এখন সাক্ষ্যের যদি মিল না থাকে তাহলে আগের সেই কপি দিয়ে বর্তমান যে মিথ্যা বলতেছে সেটা প্রমাণ করা যাবে। 145 আর 157 আগের যে সাক্ষ্য দিয়েছিল এখন সাক্ষ্য দিচ্ছে, এটা যদি একই হয় তাহলে সমর্থনের জন্য আদালতে আগের কপিটা গ্রহণযোগ্য হবে। 146 জেরায় আইনসঙ্গত প্রশ্ন করা যাবে 3 ধরনের। 149 যুক্তিসঙ্গত কারণ ব্যতীত দোষারোপমূলক প্রশ্ন করা যাবে না, যদি করে ফেলে 150 উকিলের বিরুদ্ধে রিপোর্ট দিবে। 151 অশ্লীল কুৎসাজনক প্রশ্ন নিষিদ্ধ করতে পারবে। 152 অপমান উত্ত্যক্ত করার উদ্দেশ্যে প্রশ্ন নিষিদ্ধ করতে পারবে। 159 স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য সাক্ষী কোনো বিবৃতি অথবা দলিল দেখতে পারবে, সেই অনুযায়ী সাক্ষ্য দিতে পারবে। 159 161 এই যে সাক্ষী স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য যে দলিল দেখলো সেটা আসামি পক্ষ বা বিরুদ্ধ পক্ষ চাইলে তাদেরকে দেখাতে হবে এবং তারা চাইলে জেরা করতে পারবে। 165 জজ যে কোনো সময় প্রশ্ন করতে পারবে এবং কোনো দলিলপত্র হাজির করার জন্য নির্দেশ দিতে পারবে। 167 অন্যায়ভাবে কোনো সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করার পরে যদি বিচার বা রায় শুনাই দেওয়া হয় তাহলে সেই জন্য আর পুনরায় নতুন করে বিচার শুরু করা যাবে না। সো থ্যাংক ইউ সো মাচ। দুই এক দিনের মধ্যে সাক্ষ্য আইনের অডিও রেকর্ড দেওয়া হবে, সেটা আপনারা শুনবেন। আজকের পর থেকে সাক্ষ্য আইনের এমসিকিউ প্র্যাকটিস করবেন, সাক্ষ্য আইনের যত প্রশ্ন আছে গাইডে সবগুলো প্র্যাকটিস করবেন।
আগামী ক্লাসের আমন্ত্রণ রইল।